আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা অন্য আরেকটি স্টোরি ফ্রি হ্যান্ড রাইট করব বা বাংলা থেকে ইংরেজিতে বানায় লিখবো আরকি। তো আমরা কি জানি যে স্টোরি হচ্ছে ২ ধরনের স্টোরি হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল যে স্টোরিগুলা এগুলা, যেগুলার গল্প আমরা ইতিমধ্যে জানি বা আমাদেরকে একটা গল্পগুলা একটা নির্দিষ্ট মোড় থাকে যে ওই আঙ্গিকেই গল্পটা হয়। তাছাড়া অন্য ক্যাটাগরির একটা স্টোরি থাকে, এটা হচ্ছে তোমার নিজে থেকে বানায় লিখতে হয় আরকি, ক্রিয়েটিভ স্টোরি। তো স্টোরি কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হয়। তো চলো দেখি এখানে কি বলছে। বলছে রাফি ইজ এ ওয়ার্কার অফ এ বিগ ফ্যাক্টরি ইন ঢাকা। তো রাফি হচ্ছে কি ঢাকার একটি বড় ফ্যাক্টরির একটা কর্মচারী। দেয়ার আর মোর দেন 500 ওয়ার্কার্স ইন দ্য ফ্যাক্টরি। বলছে কি ওই ফ্যাক্টরির মধ্যে যে 500 শ্রমিকেরও বেশি শ্রমিক রয়েছে। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়ার্কিং, যখন রাফি কাজ করতেছিল একদিন, এ লাউড সাউন্ড মানে একটি বিকট আওয়াজ বা একটা জোরে আওয়াজ কি ওয়াজ হেয়ার্ড মানে কি শোনা গিয়েছিল। কি ছিল? ফায়ার ফায়ার হেল্প হেল্প, মানে আগুন আগুন বাঁচাও বাঁচাও, এরকম একটা কি তোমার আওয়াজ শুনতে পাইছে। তো এখন দেখো এই যে গল্পটা দিছে, এটা কোনো ট্রেডিশনাল গল্পের মধ্যে পড়ে না। তার মানে কি যে কয়টা লাইন দিয়েছে ওই কয়টা লাইনের অনুসারে তোমাকে কি করতে হবে, নিজে থেকে ওই ঘটনার প্রেক্ষিতে তোমাকে একটা গল্প বানায় লিখতে হবে। এবং তুমি খেয়াল রাখবা, তুমি যে গল্পটা বানায় লিখবা ওই গল্পটার মধ্যে যেন একটা উপদেশমূলক একটা বার্তা থাকে, যে মানে বংশং কোনো রকম স্টোরি যেন না হয়, ঠিক আছে? যেটা গল্পের যে মূল মাহাত্ম্য আছে না, ওই মাহাত্ম্যটাকে যেন নষ্ট না করে ওইদিকে খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা এই গল্পটার যে বাংলাটা কি হইতে পারে আমরা আমাদের মতো করে একটা বানানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখো আমি বাংলায় লিখে রাখছি যে আমি কিভাবে গল্পটাকে একটা মোড় দিলাম, যে ফিনিশিং করলাম আর কি। তারপর কি দিলাম যে এই যে আগুন আগুন বাঁচাও বাঁচাও বলতেছে না, এই যে খবরটা দেখতেছো না, শ্রমিকদের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। তারপরে কি লিখলাম যে কিন্তু আসলেই আগুন লেগেছিল কি না তা কেউ খেয়াল করলো না। কোনো রকম নিশ্চিত খবর না পেয়ে শুধু খবরটা শুনেই কারখানার সব শ্রমিক বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠল। কিন্তু কারখানাটির বেরোনোর পথ ছিল মাত্র একটি, এবং সেই গেটের দিকে যাওয়ার রাস্তাটি ছিল খুব সরু। এই পথ দিয়ে একেবারে পাশাপাশি ৩ জন পুরুষ বা মহিলা যেতে পারতো না। তারপর কি বলছে দেখো তো, যে তাই যখন কারখানার সব শ্রমিক এই সরু পথ দিয়ে বেরোনোর চেষ্টা করছিল, তখন পথটি শ্রমিকদের ভিড়ে ঠাসা হয়ে গেল। ভিড়ের ধাক্কাধাক্কির কারণে অনেক শ্রমিক পথের উপর পড়ে গেল এবং অন্য শ্রমিকদের পায়ের নিচে চাপা পড়ল। তারপর কি বলছে দেখো, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হলো। এক কথায় কারখানায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। তারপর লিখলাম কি যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের শান্ত করার জন্য পদক্ষেপ নিল। তারা কি করছে? এই কর্তৃপক্ষ লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা করলো যে খবরটি একটি গুজব এবং কোনো আগুন লাগেনি। আসলে স্টোর রুমে রং ভর্তি একটি পাইপ ফেটে গিয়েছিল, কিন্তু তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘোষণাটি ২ বার শোনার পর শ্রমিকেরা নিজেদের ভুল বুঝতে পারলো এবং কাজে ফিরে গেল। এই যে আমি গল্পটাকে যে একটা ফিনিশ লাইন দিলাম, এখানে কি দিছি যে গুজবে কান না দিয়ে যেন কি আগে বিষয়টা খতিয়ে দেখে ওই উপদেশমূলক একটা বার্তা দিয়ে কি করলাম, আমি স্টোরিটাকে শেষ করলাম। বা তুমি কি করতে পারো, তুমি তোমার মতো করে একটা উপদেশমূলক বার্তা দিয়ে আগুন লাগানোর কাহিনীটাকে কি তুমি করতে পারো, ব্যাখ্যা দিতে পারো। তো এখানে তো আমি বললাম কি যে আসলে আগুন লাগে নাই, তো আগুন লাগার একটা মানে খবর মানে পাওয়া গেছে আর কি। হ্যাঁ, তো তুমি কিন্তু এরকমভাবে গল্পটাকে মোড় দিতে পারো যে আগুন লেগে গেছে, তারপরে খুব বড় একটা দুর্ঘটনা হয়েছে, ফায়ার সার্ভিস আসছে, হ্যাঁ সবাই রিপোর্টার আসছে, মানে আরও অনেকটা খবর দিয়ে তুমি গল্পটাকে শেষ করতে পারো। হ্যাঁ, তো এখন আমি যে বাংলা গল্পটা লিখলাম এগুলো লাইন লাইনভাবে কী করছি আমরা একটু আলাদা করছি। এখন কি করব, ওই লাইনগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব, যেন বাংলা যে ধারণাটা তোমার, ওই ধারণাটাকে তোমাকে তো ইংরেজিতে বানায় লিখতে হবে, তাই না? তো ওই বাংলা ভাবটাকে তুমি কিভাবে ইংলিশে বানায় লিখবা, এটার জন্য তুমি কি করবা, আমার সাথে এই প্রত্যেকটা লাইন মানে ইংলিশে বানায় লেখার জন্য তুমি শুরু করো আমার সাথে। হ্যাঁ, তো এখন খেয়াল করো।
তুমি যখন ফ্রি হ্যান্ড শুরু করতে যাবা তখন তোমাকে কি চিন্তা করতে হবে যে তোমার যে ভাবনাটা আছে ওটা তুমি ইংরেজিতে বানাই লিখবা। তাহলে অবশ্যই তুমি কি মনের মধ্যে একটা বাক্য তৈরি করবা তোমার এই টপিক্সটার উপর। তাহলে এই টপিক্সটার যে বাংলা ধারণাটা এটাকে তুমি যদি ইংরেজি করতে পারো, মানে কি তুমি একটা বাক্যকে ইংরেজিতে যদি বানিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফ্রি হ্যান্ড পারতেছো। সো আমরা এখন কি করব, এই যে বাক্যগুলোকে যে মানে ট্রান্সলেট করব, এটার মধ্যে কোন কোন গঠন অনুসারে করি তুমি এটা খুব নিখুঁতভাবে খেয়াল করবা এবং কি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। চলো কি বলছে এখানে দেখো, যে খবরটি শ্রমিকদের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। তো এখানে খেয়াল করো এটা কোন ধরনের বাক্য, এটা একটা সাধারণ বর্ণনামূলক বাক্য। আচ্ছা, এবং তাহলে এটার মধ্যে আমরা সাবজেক্ট আর ভার্বগুলোকে আগে দেখব। তো সাবজেক্ট কোনটা, খবরটা, তারপর কাজ হচ্ছে কোনটা এখানে, যে ছড়িয়ে পড়লো। বুঝছো, এটা কিন্তু অতীতের একটা কাজ, যে ছড়িয়ে পড়লো মানে অতীতের কাজ, ঠিক আছে। তো ছড়িয়ে পড়া ইংরেজি তুমি কি জানো, স্প্রেড। স্প্রেড অর্থ কি, ছড়িয়ে পড়া, তুমি এটা জানো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমার স্প্রেড মানে কি বলে এটাকে, এটা অতীত না, ছড়িয়ে পড়া, তো আমরা এখানে কি লিখবো, স্প্রেড লিখবো, মানে ছড়িয়ে পড়লো এরকম একটা অর্থ প্রকাশ করবে। ওকে, এখন খেয়াল করো খবরটি, খবরটি কি হবে, দা নিউজ। কোন নিউজটা, ওই যে বলছে না যে বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প, মানে আগুন লাগার যেটা ঘটনা এটা। তো এখানে এই যে লাইনগুলা এটা তো দেওয়া থাকবে, তারপর থেকে তোমাকে কি করতে হবে, লিখতে হবে এটার পর থেকে। তো দ্য নিউজ, দ্য নিউজ মানে কি, খবরটি ছড়িয়ে পড়লো, তো ছড়িয়ে পড়া মানে কি, স্প্রেড। দ্য নিউজ স্প্রেড, ছড়িয়ে পড়ছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কি হবে, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, খবরটি ছড়িয়ে পড়লো খুব তাড়াতাড়ি। আচ্ছা লিখলাম, তারপরে কোথায়, শ্রমিকদের মধ্যে। তো এখানে শ্রমিকদের মধ্যে বোঝাইতেছে, হ্যাঁ। তো শ্রমিকদের মধ্যে যখন কারো অনেকগুলো মানুষের মধ্যে হয় তখন আমরা কি ইউজ করি প্রিপোজিশন হিসেবে, এমং। আর যদি দুইজন হয় তো দুইজনের মধ্যে যখন আমরা প্রিপোজিশন ইউজ করি তখন বিটুইন ইউজ করি, ঠিক আছে। তো যেহেতু শ্রমিকদের মধ্যে বলছে মানে অনেকগুলো শ্রমিকের মাঝে, সো আমরা এমং দিয়ে লিখব। এমং শ্রমিক মানে কি, ওয়ার্কার্স বলতে পারি আমরা। তো শ্রমিকদের ওই গার্মেন্টস বা একটা ফ্যাক্টরির যে ওয়ার্কারগুলো ওরা তো এখন নির্দিষ্ট হয়ে গেছে, সো আমরা দি ইউজ করে কি লিখব, অ্যামং দ্য ওয়ার্কার্স, যে ওয়ার্কারগুলো দৌড়াদৌড়ি শুরু করছিল, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে দেখো, কিন্তু আসলে আগুন লেগেছিল কি না তা কেউ খেয়াল করলো না। তো আমরা এই যে কিন্তুটাকে কি লিখতে পারি, বাট লিখতে পারি, এটা একটা কনজাংশন হিসেবে কাজ করে। ওকে, কিন্তু এখানে কি বলছে দেখো, যে আসলে আগুন লেগেছিল কি না তা কেউ খেয়াল করলো না। এটা তো এই যে ক্ষমার পরের যে বাক্যটা এটা হচ্ছে তোমার এখানে পরে, আমরা আগে কি করব, আসলে আগুন লেগেছিল কি না এটা আমরা দেখব। তো এখানে এই যে কি না, এটা ওয়ার্ড দেখতেছো না, যে এটা হয়েছে কি না বা কাজটা ঠিক হইলো কি না, এই যে কি না, এই কিনা ওয়ার্ডটাকে আমরা যদি ইংরেজি লিখি আমরা ওয়েদার লিখতে পারি, হ্যাঁ। ওয়েদার যদি লিখি, খেয়াল করো, WHETHER, এটার অর্থ বাংলায় কি দাঁড়ায়, কি না দাঁড়ায়, ঠিক আছে। সো আমরা এটার সাহায্যে আমরা লিখব, বলছে আগুন লেগেছিল কিনা তা কেউ খেয়াল করলো না। তাহলে এই বাক্যটাকে তুমি যদি করো, এটা দেওয়ার আগে আমরা ওই পার্টটাকেও আমরা কি করতে পারি, আমরা আগে লিখতে পারি বা আমরা ওই পার্টটাকেও আগে লিখতে পারি, ঠিক আছে। সো আমরা যদি এইভাবে লিখি যে তা কেউ খেয়াল করলো না, এখানে সাবজেক্ট কোনটা এই পুরো লাইনটার মধ্যে, আগুন লেগেছিল কি না তা কেউ খেয়াল করলো না। তো খেয়াল করা হচ্ছে কি এখানে ভার্ব, বুঝছো, খেয়াল করা কি এখানে ভার্ব। তো এই খেয়ালটা করে নাই কে, কেউ করে নাই, এই যে কেউ করে নাই, সো এখানে কেউ কি হবে, সাবজেক্ট হবে। সো কেউ করে নাই, কেউ মানে কি, আমরা বলতে পারি কি, কেউ যদি বলি যে ওয়ান বলতে পারি বা এনি ওয়ান বলতে পারি, এটা অর্থ কি দাঁড়াবে, যে কেউ। কিন্তু এখানে কি বলছে, যে কেউ না মানে কেউ করে নাই, তো কেউ না মানে কি, নো ওয়ান বলতে পারি। নো ওয়ান মানে কি, কেউ না, নো ওয়ান কি করছে না, তারা খেয়াল করে নাই। তো খেয়াল করা মানে কি, আমরা বলতে পারি কি, আমরা কি দিতে পারি, এটা দেওয়া যাইতে পারে এরকম যে নোটিস, নোটিস মানে কি, খেয়াল করা। তো খেয়াল করলো না বলছে এখানে, তো মানে অতীতের না, তো আমরা কি লিখবো, নোটিসড, ভার্বের অতীত ফর্ম দিব, নোটিসড। বাট নো ওয়ান নোটিসড, কেউ খেয়াল করলো না, তা এই যে তা বলছে না, তো এখন খেয়াল করো, বাট নো ওয়ান নোটিসড, তা বলতে আমরা কি বুঝতে পারি, ওই যে এই যে আগুন লাগার যে ঘটনাটা এটাকে আমরা দ্যাট দিতে পারি, হ্যাঁ। বাট নো ওয়ান নোটিস দ্যাট, কেউ এটা খেয়াল করলো না যে আসলেই আগুন লেগেছিল কি না। তো এই যে আসলেই আগুন লেগেছিল এটা দেখতেছো না, এটার পরে আছে কিনা না, তো আমরা কিনার যে ওয়েদারটা এটা আমরা কি করব, সামনে দিব। ওয়েদার মানে কি,
কি না, বাট নো ওয়ান নোটিসড দ্যাট, কিন্তু কেউ খেয়াল করলো না যে, মানে ওইটা খেয়াল করলো না। কি না দেওয়ার পর আমরা কি লিখবো, আসলে আগুন লেগেছিল কি না। এই যে কিনাটা আমরা আগে বসাবো এবং আসলে আগুন লেগেছিল এই কথাটা আমরা এখন লিখবো। তো এখন খেয়াল করো, আগুন যে লাগছিল, আমরা এটা কি লিখতে পারি, কোনো একটা স্থানের মধ্যে আগুন লাগছিল, তাই না? তো কোনো একটা স্থানের মধ্যে যখন কোনো কিছু বোঝায় আমরা কি লিখতে পারি, দেয়ার সাবজেক্ট দিয়ে লিখতে পারি। দেয়ার ওয়াজ, আসলে আগুন লেগেছিল মানে কি, অ্যাকচুয়ালি মানে কি আসলে বোঝাইতেছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি, দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি কোনো আগুন ছিল বা না। আমরা কি লিখতে পারি, অ্যাকচুয়ালি দেয়ার দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি এ ফায়ার। এ ফায়ার মানে কি বুঝাইতেছে এখানে, আগুন, বুঝছো? এ ফায়ার মানে কি, এ ফায়ার না দিয়ে আমরা এনি ফায়ার দিতে পারি, যে কোনো আগুন ছিল অথবা না, অর এ ফায়ার অর নট। এই যে অর নট কেন দিলাম, এখানে এনি ফায়ার মানে কি আসলে আগুন ছিল নাকি নাই। এই যে কিনা কথাটা আছে না, এই কিনা কথাটা কিন্তু কি বুঝাইতেছে, যে আছে কি নাই, এটা একটা সংশয়ের মধ্যে আছে আর কি, ঠিক আছে। সো আমরা কি লিখলাম, এই যে অথবা দিয়ে এনি ফায়ার অর নট, মানে কি বাট নো ওয়ান নোটিসড দ্যাট, কেউ খেয়াল করলো না যে, ওয়েদার দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি এনি ফায়ার অর নট। ওয়েদার মানে এখানে কিনা বুঝাইতেছে, এখন কোন জিনিসটার উপর কিনা বুঝাইতেছে, দুইটা জিনিসের উপর একটা সংশয় বোঝাবে, একটা হচ্ছে কি আগুন ছিল নাকি আগুন ছিল না, এনি ফায়ার অর নট। তো আগুন ছিল অথবা না, ওই এটা এই কিনার সাহায্যে কি করছে, এই পুরা বাক্যটার একটা স্ট্রাকচার দিল আর কি। তারপর কি বলছে দেখো, কোনো রকম নিশ্চিত খবর না পেয়ে, মানে কোনো রকম নিশ্চিত খবর না পেয়ে শুধু খবরটা শুনেই কারখানার সব শ্রমিক বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠল। তাহলে এই যে এখানে দেখতেছো না, যে কারখানার সব শ্রমিক, এটা হচ্ছে কি তারা বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠলো। তো এই যে মরিয়া হয়ে ওঠা, এটা হচ্ছে আমার ভার্ব, আর কারখানার সব শ্রমিক হচ্ছে কি এখানে সাবজেক্ট। তাহলে এই যে পার্টটা দেখতেছো না, এখানে কোনো রকম নিশ্চিত খবর না পেয়ে, ওইটা আমরা অন্য একটা ফর্মে লিখতে পারি, হ্যাঁ। এখন এই যে ক্ষমার আগ পর্যন্ত যে বাক্যটা দেখতেছো না, ওইটাকে আমরা অন্যভাবে লিখলাম। আর শুধু খবরটা শুনেই আমরা কি লিখতে পারি, যে কারখানার সব শ্রমিক বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠলো, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। এখন কিভাবে করবা, এখানে কি বলছে দেখো, শুধু খবরটা শুনেই। তো আমরা আমরা যদি এই কমার যে পরের যে বাক্যটা, এটাকে যদি আমরা আগে লিখি, তো শুধু খবরটা শুনি, তুমি কি লিখবা, শুধু মানে কি জাস্ট, জাস্ট শুনি, তো কি হেয়ারিং, জাস্ট হেয়ারিং মানে কি শুনে, কি শুনে, শুধু খবরটা, জাস্ট হেয়ারিং দ্য নিউজ, শুধু খবরটা শুনে, জাস্ট হেয়ারিং, বা আচ্ছা জাস্ট হেয়ারিং দ্য নিউজ, খবরটা শোনা মাত্র, এরকম হয়ে গেছে অর্থটা। আমরা জাস্ট হেয়ারিং না দিয়ে, যেহেতু বলছি কি খবরটা শুনেই, বুঝো একটু, কারখানার সব শ্রমিক বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠলো, অতীতের কাহিনী বলছে না। সো আমরা এখানে হেয়ারিং না দিয়ে আমরা কি দিতে পারি, হেয়ার্ড দিতে পারি। মানে কি কাজটা তো এখন, মানে এটা তো অতীতের ভার্ব বোঝাইতেছে, হ্যাঁ। তো যদি বর্তমানের হয়তো আমরা হেয়ারিং দিতাম আর কি, জাস্ট হেয়ার্ড দ্য নিউজ, খবরটা শোনা মাত্র, জাস্ট খবরটা শুই না আর কি, কারখানার শ্রমিকরা কি করছে, বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠলো। তো এখানে সাবজেক্ট কি, কারখানার সব শ্রমিক, অল, অল মানে কি সব, অল দ্য ওয়ার্কার্স আমরা লিখতে পারি কি, অল দ্য ওয়ার্কার্স, কিসের, ফ্যাক্টরির, অল দ্য ওয়ার্কার্স, অল দ্য ওয়ার্কার্স কোথাকার, অফ দ্য ফ্যাক্টরি, বা অফ ফ্যাক্টরি বলতে পারি, ওই ফ্যাক্টরির সব কর্মীরা কি করছে, মরিয়া হয়ে উঠলো। তারা মরিয়া হয়ে উঠছে মানে কি, অ্যাকচুয়ালি তারা আমি কি বলতে পারি এটাকে, তারা হতাশ হয়ে পড়ছে, বা বোঝোই তো মরিয়া মানে কি, কে কে আগে বের হবে এরকমটা আর কি। তো হয়ে ওঠা যে ভার্বটা, এটা কি জানি, হওয়া মানে কি বিকাম, আমরা কি জানি বিকাম, কিন্তু হয়ে উঠলো মানে কি অতীতের হবে ভার্বটা। তো বিকামের অতীত কি, বিকেম, অল দ্য ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি বিকেম, তারা কি হয়ে উঠছে, মরিয়া হয়ে উঠছে। তো মরিয়া হওয়া মানে কি হতাশ হয়ে উঠছে, এরকমটা বুঝাইতেছে। আমরা ডিসপারেট লিখতে পারি, হ্যাঁ, ডিসপারেট, ডিসপারেট মানে কি মরিয়া হয়ে উঠলো। কেন মরিয়া হয়ে উঠলে, বাইরে আসার জন্য। তো এই যে জন্য মানে কি ফর, আমরা ফর দিয়ে লিখতে পারি, ফর কি বাইরে আসার জন্য। তো ফর আসার জন্য বা আসতে, একই কথা লিখতে পারি, টু কাম মানে কি আসতে। তো টু কাম যে কথা, আসার সরি আমরা কি করছি এখানে ফর দিছি, যেহেতু আবার আবার টু কাম দিছি, প্যাস লাগাই দিছি। আচ্ছা তাহলে ফরটা কাইটা দিই,
টু কাম দিলে একই কথা। টু কাম মানে কি আসতে, তারা হতাশ হয়ে পড়লো বা মরিয়া হয়ে উঠলো কি আসতে, কোথায় আসতে, বাইরে আসতে। টু কাম আউটসাইড বা আউট দিতে পারি, হ্যাঁ আচ্ছা আউটসাইড দিয়ে দিয়ে বাইরের দিকে আসতে, এরকমভাবে বাক্যটা আমরা গঠন করলাম। তারপর কি বলছে দেখো, কিন্তু কারখানাটির বেরোনোর কারখানাটির বেরোনোর পথ ছিল মাত্র একটি। ওকে, কিন্তু কারখানাটির বেরোনোর পথ ছিল মাত্র একটি এবং সেই গেটের দিকে যাওয়ার রাস্তাটি ছিল খুব সরু। তাহলে আমরা একটা কাজ করি, এবং এর আগে যে বাক্যটা দেখতেছো না, ওই বাক্যটাকে আগে ট্রান্সলেট করার চেষ্টা করি। তো প্রথমে কি বলছে কিন্তু, তো আমরা কি লিখতে পারি বাট। ওকে, লিখলাম বাট। কারখানাটির বেরোনোর পথ ছিল মাত্র একটি। এই যে ছিল, এখানে কিন্তু আহ, দেখতেছো যে বাক্যের মধ্যে মেন ভার্ব নাই, কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের সাহায্যে কি করতে হবে, বাক্যটাকে ট্রান্সলেট করতে হবে। তো কারখানাটির বেরোনোর পথ ছিল মাত্র একটি। আমরা এই সব বাক্যকে আমরা কিভাবে লিখতে পারি, বুঝো। এই যে ফ্যাক্টরিটা কার ছিল মাত্র একটা, এখানে সাবজেক্ট হবে কি ফ্যাক্টরি, বাট দা ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিটার কি ছিল, একটা পথ ছিল, দা ফ্যাক্টরি ছিল, বুঝো। যদি আছে বোঝায় তখন আমরা কি লিখতে পারি হ্যাভ অথবা হ্যাজ, কিন্তু ছিল মানে কি অতীতের, তো হ্যাভ হ্যাজ এর যে অতীত ফর্ম এটা কি হ্যাড, আমরা হ্যাড লিখবো। বাট দ্য ফ্যাক্টরি হ্যাড, ফ্যাক্টরিটির ছিল কি ছিল, একটি মাত্র পথ ছিল, কি ছিল, মাত্র একটি পথ ছিল। মাত্র মানে কি অনলি, হ্যাড অনলি ওয়ান ওয়ে, ওয়ে মানে কি পথ, বুঝো। এখন এই যে একটি মাত্র পথ ছিল, অনলি ওয়ান ওয়ে, একটা পথ ছিল, এটা কেন ছিল, বেরোনোর। তো আমরা কি লিখতে পারি, টু, টু মানে কি এটাকে কি বলে, টু এক্সিট বলতে পারি, মানে কি বাইরে বেরোনোর জন্য, ঠিক আছে। ওয়ান ওয়ে টু এক্সিট, এন্ড বারটা দিব না, বেরোনোর জন্য, এক্সিট মানে কি বের হওয়া বলতে পারি আমরা, হ্যাঁ। তো বাট দ্য ফ্যাক্টরি হ্যাড অনলি ওয়ান ওয়ে টু এক্সিট, মানে কি বেরোনোর জন্য মাত্র একটি রাস্তা ছিল। তারপর কি বলছে যে এবং, তো আমরা পরে কি লিখতে পারি অ্যান্ড, সেই গেটের দিকে যাওয়ার রাস্তাটি ছিল কি খুব সরু। তো এখন সাবজেক্ট কি হবে, রাস্তাটি। তো এই রাস্তাটি যে সাবজেক্ট এখানে, এই রাস্তাটি সম্পর্কে কি বলছে, যে সেই গেটের দিকে যাওয়ার রাস্তাটি। তো আমরা কি লিখতে পারি, রাস্তাটি এখন এখানে হচ্ছে কি সাবজেক্ট, আমরা কি লিখবো, দ্য পথ। পথ মানে কি রাস্তা, এবং রাস্তাটি, এখন রাস্তাটি কি ছিল, ছিল খুব সরু। তো আমরা লিখতে পারি দ্য পাথ ওয়াজ ভেরি ন্যারো, এটা লিখতে পারি। কিন্তু কিন্তু এই যে কথাটা দেখতেছো না, যে সেই গেটের দিকে যাওয়ার, এই সেই গেটের দিকে যাওয়ার এই কথাটা কাকে ইন্ডিকেট করতেছে, এই রাস্তাটিকে না। তাহলে এই কথাটাকে যদি আমরা এই রাস্তার সাথে অ্যাড করে দিতে চাই, আমরা কি করতে পারি, একটা কনজাংশন দিয়ে অ্যাড করে দিতে পারি, বা কানেক্টরস দিয়ে। যেমন কি লিখতে পারি, দেখো হুইচ, হুইচ মানে কি যেটি, দ্য পথ মানে কি রাস্তাটি, যেটি মানে সেই গেটের দিকে যাওয়ার। তো আমরা কি লিখতে পারি হুইচ, যেটা আমাদের কি কি কোথায় মানে লেট করে কোথায়, এই এই যে গেটের দিকে যাওয়ার জন্য লেট করে, হুইচ লেড মানে কি লেড, আমরা কি বলতে পারি, হুইচ লেড টু দিস গেট, হুইচ লেড টু দিস গেট। টু দিস গেট মানে কি গেটের দিকে, আর লেড মানে কি যাওয়ার বোঝাইতেছে, হ্যাঁ। সো দ্য পথ রাস্তাটি, যেটা মানে হুইচ দ্বারা কি বুঝাইতেছে, যেটা, ওইটা কাকে ইন্ডিকেট করতেছে, ওই পথটাকে। এটা যদি ব্যক্তি হইতো পথটা, তখন আমরা হু ইউজ করতাম, ঠিক আছে। তো দ্য পথ হুইচ, যেটা লেড টু দিস গেট, ওই গেটটার দিকে যাওয়ার জন্য কি করে আমাদেরকে পুশ করে, এরকম একটা ভাব। তো ওইটা ছিল খুব সরু। এখন এই পোড়াটা দেখতেছো না, এই পোড়াটা এখন সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দ্য পথ হুইচ লেড টু দিস গেট, যেটা গেটটার দিকে যাওয়ার দিকে যায় আর কি। তো এটা হচ্ছে মানে এটা ছিল খুবই সরু, ওয়াজ ভেরি, সরু ইংরেজি কি ন্যারো, সরু ইংরেজি আমরা কি লিখতে পারি, ন্যারো লিখতে পারি, হ্যাঁ। দেখো, ওকে। তারপর কি বলছে দেখো, এই পথ দিয়ে একেবারে তিনজন পুরুষ বা মহিলা যেতে পারতো না, বুঝছো। এই পথ দিয়ে, এটা একটা আমরা আলাদা একটা মানে ছোট্ট একটা অংশ হিসেবে লিখতে পারি, যে এই পথ দিয়ে, বাই দা, বাই দিয়ে শুরু করতে পারি, কোনো কিছু যেহেতু দিয়ে বলছে, আমরা বাই দিয়ে শুরু করতে পারি, বা এটার মধ্য দিয়ে থ্রু দিয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, সাবজেক্টটা খুঁজতে হবে, যে একেবারে পাশাপাশি তিনজন পুরুষ বা মহিলা যেতে পারতো না। তো এই যে যেতে পারতো না, এটা কি হবে এখানে, ভার্ব হবে, বুঝো। তা এখন এই কাজটা কারা করে, যে তিনজন পুরুষ বা মহিলা। তো আমরা কি লিখতে পারি, ওরা হচ্ছে এখানে সাবজেক্ট, যে তিনজন পুরুষ বা মহিলা, ঠিক আছে। তো আমরা তিনজন পুরুষ ইংরেজি কি জানি,
3 মানে হচ্ছে 3 জন, 3 men বা বলছে তো মানে কি অর দিব, 3 men or women, 3 জন পুরুষ অথবা মহিলা, তারা কি করতে পারতো না? যেতে পারতো না। তো এখন বর্তমানে যদি পারা বোঝায় আমরা কি ইউজ করি? ক্যান। আর এটার অতীত যদি হয়, ক্যানের অতীত কি হবে? কুড। যেহেতু পারতো না এবং অতীতের কাহিনী না গল্পটার মধ্যে। ওকে, 3 men or women could not, কেন? কারণ না যুক্ত আছে, ঠিক আছে? কুড নট যেতে পারতো না, যাওয়া ইংরেজি কি? গো। কুড নট গো, যেতে পারতো না। একেবারে পাশাপাশি, একেবারে পাশাপাশি মানে কি? একটু মানে ঘেঁষাঘেঁষি করে এরকমটা বোঝাইতেছে আর কি, বা একসাথে এরকমটা বোঝাচ্ছে। তারা যাইতে পারতো না। তো ক্যান নট গো, কি করতে পারতো না? যাইতে পারতো না। কোনটা দিয়ে? ওই পথ দিয়ে, মানে পাশাপাশি না, তো পাশাপাশি আমরা ইংরেজি কি লিখতে পারি? সাইড বাই সাইড লিখতে পারি। ক্যান নট গো সাইড বাই সাইড, একই সময়ে। একেবারে বলছে না, তো একেবারে মানে কি? একই সময়ে, এট এট টাইম। এট এ টাইম মানে কি? একেবারে। দ্য ম্যান, সরি, 3 men or women could not go, তারা যেতে পারতো না। সাইড বাই সাইড মানে কি? পাশাপাশি। এট এ টাইম একই সময়ে, ওই পথ দিয়ে। বাই, বাই মানে কি? দিয়ে। বাই দ্য পথ, ঠিক আছে? তো এখানে বাই না দিয়ে তুমি কি করতে পারো? থ্রো দিতে পারো, কারণ কোনো একটা রাস্তার মধ্য দিয়ে। কারণ আমরা থ্রো যে প্রিপোজিশনটা দেখো না, THROUGH, থ্রো, এটা মূলত কি বোঝায়? সাপোজ এটা একটা এলাকা বোঝাইতেছে, তুমি বাইরে থেকে ধরো কি করতেছো, যে বাইরে থেকে তুমি আস্তে আস্তে আসতেছো, আইসা এটার মধ্য দিয়ে আসার পরে তুমি আবার এখান থেকে বাইরে হয়ে গেছো। তো যদি এরকমটা বোঝায় যে বাহির থেকে তুমি আসতেছো, আইসা এটার মধ্য দিয়ে গিয়ে আবার বের হয়ে গেছো, তখন কিন্তু তুমি এই প্রিপোজিশনটা থ্রু ইউজ করতে পারো। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখানে যে একজন পাশাপাশি 3 জন পুরুষ বা মহিলা, তারা কিন্তু এটার ভিতর থেকে আসতেছে এবং গেটের মধ্য দিয়ে গিয়ে আবার বের হয়ে যাবে। ঠিক একই রকম, মানে এই যে ধরো এটা হচ্ছে 3টা মহিলা বোঝাইতেছে বা 3টা পুরুষ, ওরা আসতেছে, আসার পরে এটা গেটের ভিতরে ঢুকলো, ঢুকে আবার এখান দিয়ে বের হয়ে গেছে। তো মানে বাহির থেকে আইসা এটার ভিতর দিয়ে গিয়ে আবার যদি বাইরে হয়ে যায়, তখন প্রিপোজিশন হিসেবে আমরা থ্রু ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে বাই থেকে থ্রু ইউজটা খুব সুন্দর হবে। এখানে থ্রো দ্য পাথ মানে কি? এট এ টাইম থ্রো দ্য পথ, এই পথ দিয়ে একেবারে 3টা পুরুষ বা মহিলা যেতে পারতো না। তাই যখন কারখানার সব শ্রমিক এই সরু পথ দিয়ে বেরোনোর চেষ্টা করছিল, তখন পথটি শ্রমিকদের ভিড়ে ঠাসা হয়ে গেল। তো এখানে খেয়াল করো, এখানে কি আছে? যখন আছে এবং তখন আছে। তো যখন আর তখন দিয়ে যদি একটা বাক্য দেখো, মানে কি এটা শর্তমূলক বাক্য। তো যখনকে আমরা কি করতে পারি? এখানে হুয়েন দিয়ে লিখতে পারি, এবং হুয়েন দেওয়ার পরে যখন এই যখনের সাথে অ্যাড করা যে বাক্যটা দেখতেছো না, এটা যখন লিখবো, তখন আমরা কি করব? এই তখন না দিয়ে আমরা কি কমা দিলেই তখনের অর্থটাকে প্রকাশ করবে। তো আমরা চলো এই বাক্যটা গঠন করি। কি বলছে প্রথমে? তাই। তো তাই ইংরেজি কি লিখতে পারি আমরা? সো। সো তারপর যখন যখন দিব আমরা, তো আমরা কি লিখবো? হুয়েন। সো হুয়েন মানে যখন কারখানার সব শ্রমিক এই সৌরপথ দিয়ে বের হনোর চেষ্টা করছিল। তো দেখো এখানে কি চেষ্টা করছিল, এটা কি এখানে ভার্ব। তো কারা চেষ্টা করতেছিল? কারখানার সব শ্রমিক। সো এরা হবে কি? সাবজেক্ট। হুয়েন দ্য অল ওয়ার্কার্স, দ্য অল ওয়ার্কার মানে কি? অল ওয়ার্কার্স মানে কি? সব শ্রমিক। কোথাকার? কারখানার না, আমরা কি লিখবো? অফ ফ্যাক্টরি। অফ ফ্যাক্টরি, বুঝো? হুয়েন দ্য অল ওয়ার্কার্স অফ ফ্যাক্টরি, ফ্যাক্টরির সব মানে শ্রমিক কি করছিল? চেষ্টা করছিল। বুঝো একটা জিনিস কাহিনী, এই যে চেষ্টা করছিল না, কখন? যখন আগুনটা লাগছিল। যখন আগুনটা লাগছিল তখন তারা চেষ্টা করতেছিল, কিন্তু বুঝো অতীতে যখন আগুনটা লাগছিল তখন তারা বের হওয়ার চেষ্টা করতেছিল, মানে কি অতীতে কাজটা চলতেছিল। আমরা কি জানি? যখন কোনো কাজ চলে আমরা কি করি এটাকে? আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি দিই। তো যেহেতু এটা অতীতে চলতেছিল, সো আমরা কি করব? অতীতের অক্সিলারি ভার্ব দিয়ে আইএনজি দিব। তাহলে এখন কি বলছে? সবগুলা শ্রমিক না, তো সবগুলা শ্রমিক তো এখানে প্লোরাল ফর্ম, সো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অতীতের কি নিয়ে আসবো? ওয়ার। এবং তারা কি চেষ্টা করতেছিল, তো চেষ্টা করা হচ্ছে ভার্ব, তো এটার সাথে আমরা কি করব? আইএনজি লাগাবো। ওয়ার ট্রাইং, তারা কি চেষ্টা করতেছিল? কেন কিসের জন্য চেষ্টা করতেছিল? বেরোনোর জন্য। টু এক্সিট। টু এক্সিট মানে কি? বেরোতে। তারা কি করতেছিল? সবাই বা আমরা এক্সিটের পরিবর্তে কি দিতে পারি? কাম আউট দিতে পারি। হ্যাঁ, মানে কি? বেরোনোর জন্য। ঠিক আছে, কাম আউট অর্থ কি? বা গেট আউটও বলতে পারি ভার্ব হিসেবে। তো আমরা কি লিখতে পারি? দেখো যে ওয়ার ট্রাইং টু এক্সিট, তারা কি বেরোনোর চেষ্টা করতেছিল কি? এই সৌরপথ দিয়ে। তো এই সৌরপথ মানে কি বুঝো? এই সৌরপথ মানে কি?
দিস নেরো, নেরো মানে কি সরু, নেরো পথ, এই সরু পথ দিয়ে, এটা হচ্ছে এই সরু পথ বা দিস সরু নেরো পথ। এখানে আমরা দিস না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, দ্যাট দিতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো দ্যাট দেই নাই কি, যে দ্যাট হচ্ছে তোমার অতীতের বোঝালে আমরা দ্যাট দিতে পারি। তো আচ্ছা ঠিক আছে, দ্যাট দিই, দ্যাট নেরো পথ দিলাম। এখন খেয়াল করো, সরু পথ দিয়ে না, এই যে কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস খেয়াল করলাম কি, যে দেখো যদি কোনো 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 কিছুর মধ্য দিয়ে বোঝায় যে বাইরে থেকে আসতেছে, আসার পরে এটার ভিতর দিয়ে যায় আবার অতিক্রম করে ফেলতেছে, এরকম হলে প্রিপজিশন কি ইউজ করি আমরা, থ্রু ইউজ করি। তো এখানে কি হবে, থ্রু দ্যাট নেরো কি পথ, বা থ্রু দিস নেরো পথ, এই পথের ভিতর দিয়ে সে কি করলো, তারা বেরোনোর চেষ্টা করতেছিল। তারপর আমরা কি দিলাম, একটা ক্ষমা দিলাম। তাহলে দেখো হোয়েন দিয়ে যখন শুরু করছে এবং ক্ষমা যখন দিছি, তো অর্থটা কি দাঁড়াইতেছে, যে তাই যখন দ্য অল ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি, কারখানার সব শ্রমিক চেষ্টা করতেছিল টু এক্সিট, বেরোতে, থ্রু দ্যাট নেরোপথ, ওই নেরোপথ দিয়ে, ক্ষমার অর্থ কি দাঁড়াইতেছে, তখন এই পথটা শ্রমিকদের বীরের ঠাসা হয়ে গেল। এই পথটা শ্রমিকদের বীরের ঠাসা হয়ে গেল। আমরা কি লিখতে পারি, দ্য পথ, দ্য পথ কি হয়ে গেছে, ঠাসা হয়ে গেছে। ঠাসা মানে কি, জ্যাম লাগে গেছে, এরকমটা বোঝাইতেছে। হ্যাঁ, মানে আমরা কি লিখতে পারি, হয়ে গেল বলছে না, এই যে হয়ে গেল, ভার্ব হয়ে যাওয়া মানে কি, বিকাম অর্থ হওয়া, আর বিকেম মানে কি অতীতের, বিকেম মানে কি হয়ে গেল। দ্য পথ বিকেম মানে কি পথটা হয়ে গেছে, কি হয়ে গেছে, ঠাসা হয়ে গেছে। তো ঠাসা মানে কি, এখানে কনজেস্ট হয়ে গেছে, কনজেস্টেড মানে কি ঠাসা বোঝাইতেছে। এই যে কনজেস্টেড অর্থ কি, ঠাসা, ঠিক আছে, বা কি অনেকটা জ্যাম লেগে গেছে এরকম বোঝাইতেছে, বা গ্যাদার্ড বলতে পারি, বিকেম গ্যাদার্ড। দ্য পথ বিকেম কনজেস্টেড বা গ্যাদার্ড হয়ে গেছে, কাদের বীরে, শ্রমিকদের বীরে, বা শ্রমিকদের মাধ্যমে এটা কনজেস্ট হয়ে গেছে। আমরা কি লিখতে পারি, শ্রমিকদের দ্বারা বা শ্রমিকদের মাধ্যমে বা সাথে, উইথ দ্য কি, শ্রমিক মানে কি ওয়ার্কার্স, উইথ দ্য ওয়ার্কার্স মানে কি শ্রমিকদের দিয়ে, এটা বা শ্রমিকদের দ্বারা কি করছে, এই যে রাস্তাটা সরু রাস্তাটা, এটা কি হয়ে গেছে, এটা কনজেস্টেড হয়ে গেছে বা গ্যাদার্ড হয়ে গেছে বা বীরের ঠাসা হয়ে গেল, এরকমটা বোঝাইতেছে। সো আমরা উইথ দ্য ওয়ার্কার না দিয়ে বাই দ্য ওয়ার্কারও দিতে পারি, মানে কি শ্রমিকদের দ্বারা। ওকে, তারপর কি বললো, ভিড়ের ধাক্কাধাক্কির কারণে, বুঝছো, ভিড়ের ধাক্কাধাক্কির কারণে একটা কারণ দেখাইতেছে এখানে। হ্যাঁ, তো কারণ দেখানোর পরে কি বলছে এখানে, যে অনেক শ্রমিক পথের উপর পড়ে গেল, একটা কারণ দেখাইলো, এবং কারণ দেখায় কি বলছে, যে অনেক শ্রমিক পথের উপর পড়ে গেল। তাহলে এই যে কারণটা দেখাইছে, ওইটা আমরা পরেও লিখতে পারি, মানে এই যে অনেক শ্রমিক পথের উপর পড়ে গেল, এটা লেখার পরেও লিখতে পারি, বা আমরা আগেও লিখতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, এটা পরেই লিখি, যে অনেক শ্রমিক পথের উপর পড়ে গেল, এই কথাটা আমরা আগে লিখি। দেখো পড়ে যাওয়া হচ্ছে এখানে কারা পড়ে গেছে, অনেক শ্রমিক। তো সাবজেক্ট কি হবে, মেনি ওয়ার্কার্স, মেনি ওয়ার্কার্স মানে কি অনেক শ্রমিক পড়ে গেল। তো পড়ে যাওয়া যে ভার্বটা, এটা কি, ফেল, ফেল অর্থ কি, পড়ে যাওয়া, বুঝো, পড়ে যাওয়া যে ভার্ব দেখতেছো, এটা হচ্ছে তোমার ফেল। এটার অতীত কি হবে, এটার অতীত হবে কি, ফেল, ঠিক আছে, মানে কি অতীত ফর্ম হবে, যেহেতু অতীতের কাহিনী। তো মেনি ওয়ার্কার্স ফেল, পড়ে গেছে। তো তারা যে পড়ছে, কোথায় পড়ছে, নিচেই তো পড়ে, তো ফেল ডাউন দিতে পারি আমরা। হ্যাঁ, ফেল ডাউন মানে কি পড়ে গেল, কোথায় পড়ে গেল, পথের উপর না। তো পথের উপর যখন দিব, তো উপর প্রিপজিশন কি ইউজ করে, অন দা, পথ মানে কি পথ দিব আমরা। হ্যাঁ, অন দা পথ, বুঝছো। মেনি ওয়ার্কার্স ফেল ডাউন, ফেল ডাউন মানে কি পড়ে যাওয়া, কোথায় পড়ছে, পথের উপরে পড়ছে, এই জন্য আমরা প্রিপজিশন অন দিলাম, অন দা পথ মানে কি পথের উপরে পড়ছে। কেন পড়ছিল, যে বীরের ধাক্কাধাক্কির কারণে। তো এই যে কারণে আমরা বিকজ দিয়ে লিখতে পারি বা ফর দিতে পারি, যে বীরের ধাক্কাধাক্কির জন্য, যদি ফর দিয়ে দিই অর্থ কি দাঁড়াবে, যে বীরের ধাক্কাধাক্কির জন্য, আর যদি কারণে দিই আমরা বিকজ দিয়ে লিখতে পারি। তো চলো বিকজ দিয়ে লিখি, BECAUSE, বিকজ, বিকজ অফ, এই বিকজ অফ অর্থ কি, কারণে, বুঝো, বিকজ অফ অর্থ কি, কারণে। তো বিকজ অফ কিসের জন্য, বীরের ধাক্কাধাক্কির জন্য, বিকজ অফ কিসের জন্য, ধাক্কাধাক্কি। তো ধাক্কাধাক্কি ইংরেজি কি, জস্টলিং, জস্টলিং, যে ওয়ার্ডগুলো না জানবা এগুলো লিখে নিবা। হ্যাঁ, যেমন বিকজ অফ তো কারণে, জস্টলিং মানে কি ধাক্কাধাক্কির কারণে, বিকজ অফ দা দিব আমরা, বিকজ অফ দ্য জস্টলিং, বিকজ অফ দ্য জস্টলিং, কিসের, ভিড়ের না, এই যে ভিড়ের, তো ভিড় এর আমরা কি লিখতে পারি, ইন, ইন ক্রাউড লিখতে পারি। হ্যাঁ, ক্রাউড মানে কি ভিড় বোঝাইতেছে এখানে, ঠিক আছে, ইন ক্রাউড, CR
OWD, ইন ক্রাউড। তো ভিড়ের ধাক্কাধাক্কির কারণে অনেক শ্রমিকরা কি করছে, পথের উপর পড়ে গেল। তারপর কি দিছে, এবং অন্য শ্রমিকদের পায়ের নিচে চাপা পড়লো। তো এবংকে আমরা কি করতে পারি, এন্ড দিয়ে লিখতে পারি। তারপরে দেখো, তারা অন্য শ্রমিকদের পায়ের নিচে চাপা পড়ছে, অনেক শ্রমিক, এখানে বলছি কি অনেক শ্রমিক পথের উপর পড়ে গেল, এবং অনেক শ্রমিক কি করছে, অন্য শ্রমিকদের পায়ের নিচে চাপা পড়লো। তাহলে এই যে পরের বাক্যটা, যে অন্য শ্রমিকদের পায়ের নিচে চাপা পড়লো, এটার মধ্যে যে সাবজেক্টটা মানে কে চাপা পড়ছে, অনেক শ্রমিক না? তাহলে দেখো এই অনেক শ্রমিক, আগের বাক্যে যে অনেক শ্রমিকটা আছে, এই সাবজেক্টটাই কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। যেহেতু পড়ে গেল একটা ভার্ব ছিল এবং চাপা পড়লো একটা ভার্ব, এই দুইটা ভার্বকে এবং দ্বারা অ্যাডজাস্ট করা হয়েছে বা এক করা হয়েছে, তখন এই পরবর্তী বাক্যের মধ্যে ওই সাবজেক্টটা না আসলেও চলবে। তো আমরা কি লিখতে পারি, ডিরেক্টলি ভার্ব লিখে ফেলবো, যে এবং চাপা পড়লো। তো চাপা পড়া মানে কি বুঝো, চাপা পড়া মানে কি বুঝো? হ্যাঁ, চাপা পড়া হচ্ছে তোমার ট্রাম্পলড। তো চাপা পড়লো, অতীতে তারা চাপা পড়ছেন, তারা তো নিজে নিজে চাপা পড়ছে না, বুঝো। তারা তো এই যে দেখো, চাপা পড়া যে ইংলিশটা আমি লিখে দিচ্ছি তোমাকে। আহ দেখো, এটা হচ্ছে কি, ট্রাম ট্রাম্পল। ট্রাম্পল মানে কি, চাপা পড়া, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করবা, আশা করি তুমি এটা জানো, যে বাক্যের মধ্যে কাজ যখন সাবজেক্ট নিজে করে, তখন এটা কি হয়, অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটা, ওই গঠন অনুসারে হয়, মানে সাবজেক্ট ভার্ব এইভাবে হয়। আর যদি দেখো যে না, বাক্যের কাজটা মানে যে ভার্বটা, এই ভার্বের কাজটা কে করতেছে না, সাবজেক্ট নিজে করে না, অন্য কেউ করে, তখন কি হয়, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হয়, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হয়। তাহলে একটু খেয়াল করো, যে অনেক শ্রমিক কি করছে, অন্য শ্রমিকদের পায়ের নিচে চাপা পড়লো। তো ভার্ব হচ্ছে এখানে চাপা পড়া, সাবজেক্ট কি ছিল, অনেক শ্রমিক। তো অনেক শ্রমিক কি চাপা পড়ছে নিজে নিজে, নাকি অন্যান্য শ্রমিকদের দ্বারা, কোনটা, অন্যান্য শ্রমিকদের দ্বারা অবশ্যই। তাহলে কাজটা কিন্তু নিজে করতেছে না, সো অন্য কেউ করতেছে। আমরা কি লিখবো, প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে লিখবো। তো প্যাসিভ ভয়েসের গঠন কি, একটা অক্সিলারি ভার্ব হবে, তারপর যে ভার্বটা হবে, ভার্বের 3 নাম্বার রূপ হবে। তো এখন দেখো, চাপা পড়া, তো কারা চাপা পড়ছে, অনেক শ্রমিক না? তো অনেক শ্রমিকের যে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে অক্সিলারি ভার্বটা লিখতে পারি। অতীতের যেহেতু অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো, ওয়ার, কারণ অনেকজন মানুষ বোঝাইতেছে এবং অতীতের ওয়ার। এখন এই যে ভার্বটা হচ্ছে ট্রাম্পল, এটার 3 নাম্বার রূপ হবে বা পাস্ট পার্টিসিপল হবে আর কি। তো কি হবে, ট্রাম্পলড। এবং ওয়ার ট্রাম্পলড, তারা কি করছে, চাপা পড়ছে, কোথায় চাপা পড়ছে, আহ, অন্য শ্রমিকদের পায়ের নিচে। তো পায়ের নিচে চাপা পড়ছে, বুঝো, ট্রাম্পলড বাই, মানে অন্যান্য শ্রমিকদের দ্বারা আর কি, আহ, বা অন্যান্য শ্রমিকদের পায়ের নিচে, কথাটা দেওয়া যে কথা, বাই দা, বাই দা কি লিখতে পারি, বাই দা দেওয়ারও দরকার নাই, বাই অন্য, অন্য শ্রমিক না, বাই আদার ওয়ার্ক দিতে পারি, আদার ওয়ার্কার্স। ওকে, অন্যান্য শ্রমিকদের দ্বারা তারা কি করছে, চাপা পড়ছে। এই যে ট্রাম্পল কথাটা না, এটা পায়ের নিচে চাপা পড়াইতেছে, এরকমটা বোঝাইতেছে আর কি। সো আমাদেরকে আলাদা করে আর পায়ের নিচে দেওয়ার দরকার নাই। কি দিছে, অন্যান্য শ্রমিকদের দ্বারা তারা কি করছে, চাপা পড়ছে। ওকে, আচ্ছা। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হলো, বুঝছো, তাদের মধ্যে কয়েকজন কি করছে, গুরুতর আহত হচ্ছে। তো তাদের মধ্যে, তাদের মধ্যে কথাটার মানে কি, অনেকগুলা মানুষের মধ্যে না? সো আমরা কি লিখতে পারি, অ্যামং দেম। অ্যামং মানে কি, অনেকগুলা মানুষের মধ্যে বোঝালে, অ্যামং দেম, তাদের মধ্যে। তাহলে এই যে অ্যামং দেম, এটা আমরা একদম শেষে বসাবো। হ্যাঁ, তো দেখো, আহত হলো, এটা হচ্ছে তোমার কি, এখানে তোমার এটা ভার্ব। তো এখন আহত যে হয়েছে, কারা হয়েছে, কয়েকজন। এই কয়েকজন কিন্তু সাবজেক্ট, বুঝো, কয়েকজন কি হচ্ছে তোমার সাবজেক্ট। তো আমরা কি লিখতে পারি, কয়েকজন মানে কি, সাম অফ দেম, সাম অফ দেম, কারণ ওই যে যারা নিচে পড়ছে তাদের মধ্যে কয়েকজন, তো সাম অফ দেম, বুঝছো, সাম অফ দেম, তারা কি করছে, তারা আহত হয়েছে। কিরকম, গুরুতর আহত হচ্ছে। তো আহত হওয়া মানে কি, আহ দেখো, ইনজুরি মানে কি, আহত হওয়া, ইনজুরি মানে কি, আহত হওয়া, ইনজুরি, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি, সাম অফ দেম, গুরুতর আহত হয়েছে। তো গুরুতর আমরা কি লিখতে পারি, সেভার। সাম অফ দেম ইনজোর্ড, ইনজোর্ড মানে কি, আহত হলো। কিছু মানুষ তারা কি করছে, আহত হয়েছে। তো এখন খেয়াল করো, আহত তো তারা হয়েছে, ঠিক আছে। তো তারা যেহেতু হয়েছে, আমরা সরাসরি এখানে ইনজোর্ড না দিয়ে আমরা কি লিখতে পারি, গেট ইনজুরি মানে কি, আহত হওয়া, এরকম বোঝাইতেছে। বা আমরা অন্যভাবে লিখতে পারি, তারা কি, মানে গেট ইনজুরি না দিয়ে আমরা কি দিতে পারি, তারা আছে, তারা গেটই দেই। তো গেটের অতীত হবে গট, সাম অফ দেম গট
তারা কিরকম ইনজুরি হয়েছে, আহত হয়েছে? গুরুতর। তো গুরুতর মানে কি? সেভার। আমরা গুরুতর মানে কি জানি? সেভার। ইনজুরি মানে কি? ইন মানে আহত মানে কি? ইনজুরি হবে। হ্যাঁ, তো ইনজুরি যেহেতু এখানে গুরুতর আহত হলো, আহত তো অনেকেই হয়েছে, আর ইনজুরি কথাটা এখানে প্লুরাল হিসেবে কাজ করবে, তাই ওয়াইটা কাইটটা আমরা আইএস লাগাই দিব। সাম অফ দেম, তাদের মানে কি মধ্যে কয়েকজন গট সেভার ইনজুরিস, তারা কি করছে? এই যে গট মানে কি? তারা পাইলো, এরকমটা বুঝাইতেছে। কি পাইছে তারা? সেভার ইনজুরি মানে কি? গুরুতর আহত, যে ব্যাপারটা এটা পাইছে, বা এটা টোটাল অর্থটা কি দাঁড়াইতেছে? তারা গুরুতর আহত হলো। ওকে, এক কথায় কারখানায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। এক কথায় এটার অর্থটা কি দাঁড়াবে? এক কথায় মানে কি? আমরা বলতে পারি যে কি বলবো এটাকে? এক কথায় মানে কি? ইন এ ওয়ার্ড। ইন এ ওয়ার্ড মানে কি? এক কথায়। এক কথায় কারখানায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। কি সৃষ্টি হয়েছে? একটি বিশৃঙ্খল পরিস্থিতি। তাহলে এটা হবে সাবজেক্ট। তো একটি বিশৃঙ্খল পরিস্থিতি মানে কি? এ বিশৃঙ্খল মানে কি? chaotic। chaotic মানে কি? বিশৃঙ্খল। একটি বিশৃঙ্খল পরিস্থিতি মানে কি? সিচুয়েশন। সিচুয়েশন, এ chaotic সিচুয়েশন মানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি কি হয়েছে? সৃষ্টি হয়েছে। বুঝছো? সৃষ্টি হয়েছে। তো সৃষ্টি হওয়া মানে কি? আনফোল্ড। আনফোল্ড। আচ্ছা, এত কঠিন ওয়ার্ড না দিয়ে আমরা কি দিতে পারি? যে ক্রিয়েটর তো সৃষ্টি হওয়া না, আমরা কি লিখতে পারি? যে ক্রিয়েটেড। ঠিক আছে, সৃষ্টি হইলো কোথায়? কারখানায়। তাহলে আমরা কি লিখবো? ইন ফ্যাক্টরি। ফ্যাক্টরি মানে কি? কারখানা। আচ্ছা, ইন দা ফ্যাক্টরি হবে, যেহেতু আমরা এই গল্পের মধ্যে ফ্যাক্টরিটাকে বারবার ইন্ডিকেট করতেছি। সো ক্রিয়েটেড ইন দা ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির মধ্যে কি করলো? একটা বিশৃঙ্খলকর যে পরিস্থিতি, এটা সৃষ্টি হইলো। তারপর কি বলছে? যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর, এই যে এতটুকু যে পর দিছে মানে আফটার, আফটার দিয়ে একটা আলগা একটা ওয়ার্ড বা আলাদা একটা ওয়ার্ড কি করছে এখানে? শব্দগুচ্ছ এখানে তুমি আলাদা করে লাগাই দিতে পারবা। যেটা কি বলছে? যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর কি বলছে? যে কারখানায় কর্তৃপক্ষ শ্রমিকদের শান্ত করার জন্য পদক্ষেপ নিল। কারখানার কর্তৃপক্ষ যারা আছে ওরা কি করছে? পদক্ষেপ নিছে। বুঝো? পদক্ষেপ নিল। তাহলে সাবজেক্ট কে? এই কারখানার যে কর্তৃপক্ষটা আছে ওরা, ওরা কি করছে? ভার্ব কি? যে পদক্ষেপ নিল। তো পদক্ষেপ মানে কি? স্টেপ অর্থ হচ্ছে পদক্ষেপ, আর পদক্ষেপ নেওয়া মানে কি? টেক স্টেপ। তো এখানে কিন্তু টেক হবে না, কারণ কি? পদক্ষেপ নিল অতীতের কাহিনী না, আমরা টুক বলবো, মানে টেকের অতীত বলবো। তাহলে একটা কাজ করো, চলো আমরা বাক্যটাকে ট্রান্সলেট করি। যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর, তাহলে এই যে পর দেখতেছো না, আমরা আফটার প্রিপোজিশন দিয়ে শুরু করতে পারি। আফটার, আফটার দিলাম। তো এখন দেখো, পর্যবেক্ষণ করা এখানে একটা ভার্ব। তো পর্যবেক্ষণ করা মানে হচ্ছে অবজার্ভ। অবজার্ভ। ঠিক আছে। তো এখন আফটার তো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হয়। তো আফটার অবজার্ভিং মানে কি? পর্যবেক্ষণ করার পর। কি পর্যবেক্ষণ করার পর? পরিস্থিতি। আফটার অবজার্ভিং দ্য পরিস্থিতি মানে কি? সিচুয়েশন বলতে পারি না আমরা? ওকে, আফটার অবজার্ভিং দ্য সিচুয়েশন। তারপর ক্ষমা দিব মানে কি? ওই পরিস্থিতিটা পর্যবেক্ষণ করার পর কারা পদক্ষেপ নিল? কারখানার কর্তৃপক্ষ না? তো কারখানার যে কর্তৃপক্ষ ওইটা হবে সাবজেক্ট। দা অথরিটি লিখতে পারি। অথরিটি মানে কি? কর্তৃপক্ষ বোঝাইতেছে। দা, এই যে অথরিটি, অথরিটি কথার অর্থ হচ্ছে কি? কর্তৃপক্ষ। দা অথরিটি, তারা কি করছে? পদক্ষেপ নিল। তারা পদক্ষেপ নিল। তো এখন এই যে অথরিটিটা, এই অথরিটিটা কোথাকার? কারখানার বলছে না? সো দা অথরিটি অফ ফ্যাক্টরি। অফ দ্য ফ্যাক্টরি মানে কি? ওই কারখানাটার। ঠিক আছে, তারা কি করছে? পদক্ষেপ নিল। তো পদক্ষেপ নেওয়া হচ্ছে টেক মানে কি? নেওয়া। আর যেহেতু অতীতের আমরা কি লিখবো? টোক। আর পদক্ষেপ ইংরেজি কি? স্টেপ। টোক স্টেপ। তারা কি করছে? পদক্ষেপ নিছে। তো পদক্ষেপ তো একটা নিছে না, অনেকগুলো পদক্ষেপে নিবে, এটাই তো বোঝাইতেছে। তো টোক স্টেপস হবে। তো তারা পদক্ষেপ নিছে। কেন নিছে? শান্ত করার জন্য। শান্ত করার জন্য বা শান্ত করতে। শান্ত করতে বা শান্ত করার জন্য। সো আমরা টু দিয়ে যে ভার্বটা দিব তাইলে হয়ে যাবে। তো শান্ত করা যে ভার্বটা, এটা কি? ফেসিফাই। ফেসিফাই মানে কি? শান্ত করা। তো টু ফেসিফাই মানে কি? শান্ত করতে। কাদেরকে? শ্রমিকদের না? টু ফেসিফাই দ্য ওয়ার্কার্স মানে কি? শ্রমিকদের। টু ফেসিফাই দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের শান্ত করার জন্য তারা কি করছে? পদক্ষেপ নিল। তারপর কি বলছে দেখো,
কর্তৃপক্ষ লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করলো যে, তাহলে এই যে পার্টটা দেখতেছি না, এটা আগে আমরা ট্রান্সলেট করি, তারপরে কি বাকিটা আমরা লিখব। তো কে ঘোষণা করলো? কর্তৃপক্ষ। সো এখানে সাবজেক্ট কে? কর্তৃপক্ষ। আমরা কি লিখব? দ্য অথরিটি। দ্য অথরিটি তারা কি করছে? ঘোষণা করলো। তো ঘোষণা করা ইংরেজি কি বুঝো? অ্যানাউন্স। অ্যানাউন্স অর্থ কি? ঘোষণা করা। এ নাউন্স। অ্যানাউন্স অর্থ কি? ঘোষণা করা। তো যেহেতু ঘোষণা করলো মানে অতীতের, সো আমরা ভার্বের সাথে কি করব? ভার্বের অতীত রূপটা দিব। দ্য অথরিটি অ্যানাউন্সড, তারা কি করছে? ঘোষণা করছে। কি ঘোষণা করছে? আচ্ছা, এটা তো পরে বলছে। হ্যাঁ, কি ঘোষণা করছে এটা বলে না, এটা পরে বলছে যে ঘোষণাটা করলো কিসের মাধ্যমে বলছে? লাউড স্পিকারের মাধ্যমে। তো কোনো কিছুর মাধ্যমে হলে আমরা কি লিখতে পারি? থ্রো, বা বাই দিয়েও করতে পারি প্রিপোজিশন হিসেবে। আমরা থ্রো দিলাম, যে থ্রো। থ্রো মানে কি? মাধ্যমে কোনোটার, বা বাই দিতে পারি বা উইথ দিতে পারি, ঠিক আছে। তো সবচেয়ে এখানে সহজ হয় কি? উইথ দিলে খুব সুন্দর হয়। কিসের মাধ্যমে? উইথ লাউড স্পিকার। উইথ লাউড স্পিকার। লাউড স্পিকার, ঠিক আছে। তো লাউড স্পিকারের মাধ্যমে তারা ঘোষণা করলো যে, তো যে মানে কি? দ্যাট। তারপরে কি লিখবো আমরা? একটা ক্ষমা দিছি, যে এটার মাধ্যমে তারা ঘোষণা করলো যে, আচ্ছা দ্যাট দিলে আর ক্ষমা দেওয়ার দরকার নাই, বাংলায় হয়তো এখানে বোল্ড টাইপিং হয়ে গেছে। দ্য অথরিটি অ্যানাউন্সড উইথ লাউড স্পিকার দ্যাট, তারা ঘোষণা করলো যে খবরটি একটি গুজব। তাহলে আমরা খবরটি সাবজেক্ট, দ্য নিউজ, আগের যে খবরটা গেছে এটা, তো দ্য নিউজ নির্দিষ্ট করে, দ্য নিউজ কি? একটি গুজব। দ্য নিউজ ইজ, কি লিখতে পারি এটা? আচ্ছা এখন খেয়াল করো, এটা অতীতের কাহিনী না? মানে কি বলছে যে মানে ওনারা অ্যানাউন্সড করছে যে খবরটি একটি গুজব ছিল, তো এবং কোনো আগুন লাগেনি। তো আমরা কি লিখবো? দ্য নিউজ ওয়াজ, গুজব মানে কি? গুজবে ইংরেজিটা কি হবে এখানে? রামার। রামার অর্থ কি? গুজব। এবং এটি একটা গুজব ছিল এবং কি কোনো আগুন লাগেনি। তো কোনো আগুন মানে কি? নো ফায়ার মানে কি? কোনো আগুন ছিল না। নো, কোনো ফায়ার বা কোনো আগুন কি? লাগেনি। তো আগুন লাগা মানে কি? অ্যান্ড নো ফায়ার ওয়াজ দেয়ার বলতে পারি। ওয়াজ দেয়ার, নো ফায়ার ওয়াজ দেয়ার, সেখানে কি ছিল না? ও দেয়ার মানে কি? সেখানে। আর ওয়াজ মানে কি? ছিল। তো নো ফায়ার ওয়াজ দেয়ার মানে কি? সেখানে কোনো আগুন ছিল না, এটা বোঝাইতেছে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন স্টোরিগুলো বানায় লেখার চেষ্টা করবা, তখন তোমাকে কি করতে হবে? ওই যে স্টোরির যে ভার্বগুলা, এটা একটু খেয়াল রাখবা, কারণ অনেকগুলো স্টোরির মধ্যে দেখা যাবে কি অতীতের ঘটনা নিয়ে আলোচনা করা হয়। তাহলে এখানে ভার্বের কাহিনীটা যেন অতীতের হয়, এটার দিকে তুমি খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে তোমাকে। তারপর কি বলছে দেখো, যে আসলে। তো আসলে কথাটার মানে কি? অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি দিলাম। হ্যাঁ, স্টোর রুমে রং ভর্তি একটি পাইপ ফেটে গিয়েছিল। এখানে যে কাহিনীটা কি করছে, যে স্টোর রুমে রং ভর্তি একটি পাইপ ফেটে গিয়েছিল। তাহলে এখানে কাজটা কোনটা, মানে ভার্ব কোনটা? ফেটে যাওয়া। এবং কি ফেটে গেছিল? রং ভর্তি একটি পাইপ ফেটে গেছিল। তাহলে সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট হচ্ছে রং ভর্তি একটা পাইপ। তাহলে আমরা কি লিখতে পারি? আহ, রং ভর্তি একটা পাইপ আমরা কি বলতে পারি এখানে? অ্যাকচুয়ালি এ পাইপ। এ পাইপ মানে কি? একটা পাইপ যেটা কি রং ভর্তি। তাহলে যেটা, হুইচ, হুইচ দিয়ে আমরা কি লিখতে পারি? যেটা। এ পাইপ হুইচ কি? যেটা ছিল রং ভর্তি। হুইচ ওয়াজ কি? রং ভর্তি। ফুল অফ, রং মানে কি? আমরা কি লিখতে পারি? রং ভর্তি। হুইচ অফ, হুইচ কি লিখতে পারি? ওয়াজ ফুল অফ কালার। কালার। তো দেখো, এ পাইপ হুইচ ওয়াজ ফুল অফ কালার মানে কি? যেটা রং ভর্তি ছিল, এভাবে লিখতে পারি। কিংবা এটা খাইতে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এ পাইপ কন্টেইনিং কালার। কন্টেইনিং কালার, সিও কালার বানানো হয় নাই, দেখো COLOUR। কন্টেইনিং কালার মানে কি? যে কালারটা ধারণ করা, এরকম একটা পাত্র বোঝাইতেছে। যে এ পাইপ কন্টেইনিং কালার মানে কি? কন্টেনার তো ধারণ করা, তো এ পাইপ কন্টেইনিং কালার মানে কি? একটি রং ভর্তি একটি পাইপ বা একটা রংওয়ালা একটি পাইপ, এটা বোঝাইতেছে। বা তুমি এইভাবে লিখতে পারো, আগে যেভাবে লিখছি, যে এ পাইপ হুইচ ওয়াজ ফুল অফ কালার, যেটা রঙে পরিপূর্ণ ছিল, এটা ফেটে গিয়েছিল। ওইটা কি করছে? ফেটে গিয়েছিল। তো এখন খেয়াল করো, ফেটে গিয়েছিল, হ্যাঁ অতীতে, এটা
ফাইটা গেছিল মানে কাজটা শেষ হয়ে গেছিল আর কি। হ্যাঁ, তখন আমরা কি লিখবো, ওই যে ফার্স্টের যে পারফেক্ট আছে না, এটার গঠন অনুসারে লিখবো, কারণ অতীতে কাজটা শেষ হয়ে গিয়েছিল এরকমটা বোঝাইতেছে। হ্যাঁ, তো কোনো কাজ যখন শেষ হয়ে পড়ে তখন আমরা কি লিখি, পারফেক্ট টেন্সের গঠন অনুসারে লিখি। যেহেতু অতীতে শেষ হয়ে পড়ছিল, আমরা অতীতের যে হেড দিব, দেওয়ার পরে ভার্বের 3 নাম্বার রূপ। তো ফেটে যাওয়া মানে কি, ব্রাস্ট, বার্স্ট। হেড বার্স্ট মানে কি ফেটে গিয়েছিল। বার্স্ট আউট দিব মানে কি অন ফাইট, বার্স্ট আউট মানে কি ফেটে যাওয়া বোঝাইতেছে। বার্স্ট আউট আমরা আমরা কি বলি যে বোম বার্স্ট হয় না, এরকমটা কি বার্স্ট আউট মানে কি ফেটে গিয়েছিল। তো এ পাইপ কন্টেনিং কালার হ্যাড বার্স্ট আউট মানে কি ফেটে গিয়েছিল, কিন্তু তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাট তাতে কোনো, হ্যাঁ, তাতে মানে কি আমরা কি বলতে পারি, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো আমরা কি লিখতে পারি, বাট আচ্ছা, তাতে তাতে দেখতেছি না মানে এটার জন্য আমরা এটার কারণে কিন্তু লিখতে পারি কি ফর দিস। এটা একদম শেষে ফর দিস হিসেবে যুক্ত করতে পারি যে এটার জন্য, ঠিক আছে, বা তাতে। বাট কোনো হতাহতের ঘটনা ঘটেনি মানে কি নো, নো হতাহতের ঘটনা মানে কি নো হতাহত মানে কি নো অ্যাক্সিডেন্ট বলতে পারি, দুর্ঘটনা না, অ্যাক্সিডেন্ট বলাটা কীরকম লাগে। তো নো কি আমরা কি দিতে পারি এখানে, দুর্ঘটনা হয়তো, বা কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি, একই কথা। আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্টই দিই, নো অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট কি হয়েছিল না এখানে ঘটেনি আর কি, নো অ্যাক্সিডেন্ট। তো ঘটনা ঘটেনি মানে কি নো অ্যাক্সিডেন্ট হ্যাপেন, হ্যাপেন মানে কি ঘটা। তো নো অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড মানে কি ঘটেনি অতীতের, নো অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড কোথায়, সেখানে, সেখানে মানে কি দেয়ার। নো অ্যাক্সিডেন্ট, বাট নো অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড দেয়ার মানে কি কোনো অ্যাক্সিডেন্ট এখানে ঘটেনি, কিসের জন্য, ওইটার জন্য, তাতে। বা আমরা কি লিখতে পারি ফর দিস, বা এটার জন্য। তাহলে কি দাঁড়ালো, বাট নো অ্যাক্সিডেন্ট হ্যাপেন দেয়ার, কোনো অ্যাক্সিডেন্ট হ্যাপেন মানে কি ঘটেনি কোথায়, সেখানে, দেয়ার ফর দিস ওই এটার জন্য বা তাতে, এটা বোঝাইতেছে। তো তুমি যে বাংলাটা দেখতেছো হুবহু যে তোমার বাংলার মতো করে ইংরেজি করতে হবে এরকমটা না। যখন দেখবা তুমি বাক্যটা মিলাইতে পারতেছো না, তখন তুমি বাংলা বাক্যটার যে সিমিলার বা অল্টারনেটিভ একটা অর্থ তুমি কি করবা, ট্রান্সলেট করার চেষ্টা করবা। ওকে, তারপর কি বলছে দেখো, এই ঘোষণাটি দুবার শোনার পর শ্রমিকেরা নিজেদের ভুল বুঝতে পারলো। তাহলে এখানে আসল যে বাক্যটা এটা কোনটা, যে শ্রমিকেরা নিজেদের ভুল বুঝতে পারলো। এবং এই শ্রমিকরা যে নিজেদের ভুলটা বুঝতে পারছে এটা কখন, যে এই ঘোষণাটি দুইবার শোনার পর। তাহলে এখানে দেখো খেয়াল করে, এই যে পর দেওয়া আছে না, তো পর বাংলা এই ইংরেজিতে যদি আমরা চিন্তা করি, এটা একটা আফটার প্রিপোজিশনের অর্থ কি ফর। আফটার শোনার পর, শোনা মানে কি হেয়ার, হেয়ার অর্থ হচ্ছে শোনা। আর যেহেতু আফটার একটা কি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে কি হয়, ভার্বের সাথে আইএনজি। আফটার হেয়ারিং কি শুনছে, এই ঘোষণাটি। তো এই ঘোষণাটা, এই মানে কি দিস, আর ঘোষণাটি মানে কি মানে ঘোষণা মানে কি আমরা কি বলতে পারি, ঘোষণা অ্যানাউন্সমেন্ট অর্থ কি ঘোষণা বলতে পারি, এ নাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে কি ঘোষণা। আফটার হেয়ারিং দিস অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণাটি শোনার পর কয়বার বলছে, দুইবার। তো দুইবার ইংলিশ কি টুয়াইস, দুইবার ইংরেজি হচ্ছে টুয়াইস। আফটার হেয়ারিং দিস অ্যানাউন্সমেন্ট টুয়াইস, এটা দুইবার শোনার পর তারপরে কি আমরা একটা ক্ষমা দিব, শ্রমিকেরা নিজেদের ভুল বুঝতে পারলো। তো সাবজেক্ট কি শ্রমিকেরা, দ্য ওয়ার্কার্স, দ্য ওয়ার্কার্স মানে কি শ্রমিকেরা। তো শ্রমিকেরা কি করছে, বুঝতে পারলো। তো বুঝতে পারা মানে কি আন্ডারস্ট্যান্ড, আর এটার অতীত হবে যেহেতু অতীতের অর্থ প্রকাশ করতেছে মানে আন্ডারস্টুড। দ্য ওয়ার্কার্স আন্ডারস্টুড বুঝতে পারছে কি নিজেদের ভুল, মানে কি তাদের ভুল বুঝতে পারছে। দেয়ার ভুল মানে কি মিস্টেক বা বোকামি এরকমটা বুঝাইতেছে। সো আমরা মিস্টেকই দিই, এটা যেহেতু আমরা অর্থটা জানি, মিস্টেক। তারা তাদের ভুল বুঝতে পারলো এবং কাজে ফিরে গেল। এবং মানে কি অ্যান্ড, তো ফিরে যাওয়া মানে কি রিটার্ন বলতে পারি, অ্যান্ড রিটার্ন ফিরে যাওয়া, রিটার্নড অতীতের হবে, অ্যান্ড রিটার্ন ফিরে গেছে কোথায়, তাদের কাজে। রিটার্ন টু মানে কি কোনো একটা দিকে চলে গেছে, কাজের দিকে, উদ্দেশ্যে চলে গেছে। সো রিটার্ন টু কোথায়, তাদের কাজে, রিটার্ন টু দেয়ার ওয়ার্ক, তাদের কাজে চলে গেল। ওকে